সূর্য তো এক অবিশ্বাস্য শক্তির উৎস, তাই না? কিন্তু এর ক্ষমতা আসলে ঠিক কতটা, আর সেই শক্তি ব্যবহার করে আমরা কি সত্যি সত্যি পুরো পৃথিবীকে চালাতে পারি? চলুন আজকের এই আলোচনাতে এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই সংখ্যাটা একবার দেখুন, 1,73,000 টেরাওয়াট। প্রতি মুহূর্তে আমাদের পৃথিবী সূর্য থেকে ঠিক এই পরিমাণ শক্তি গ্রহণ করে। এখন ভাবছেন এটা আসলে কতটা শক্তি? সহজ কথায়, এই গ্রহের সমস্ত দেশ মিলে যে বিদ্যুৎ ব্যবহার করে এটা তার থেকে হাজার হাজার গুণ বেশি। হ্যাঁ, ঠিকই দেখছেন। আমরা সবাই মিলে যে পরিমাণ শক্তি খরচ করি, সূর্য তার থেকে 10,000 গুণ বেশি শক্তি পৃথিবীতে পাঠাচ্ছে। মানে শক্তির কোনো অভাবই নেই। এই বিশাল ভাণ্ডার তোমাদের হাতের সামনেই আছে। তো এখান থেকেই আসল প্রশ্নটা আসে, যদি শক্তির অভাব নাই থাকে, তাহলে প্রযুক্তিগতভাবে কি এটা সম্ভব? পুরো বিশ্বকে সৌরশক্তিতে চালানো কি শুধুই একটা স্বপ্ন, নাকি এটা বাস্তব হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একদম মূলে যেতে হবে, কারণ এই বিশাল সম্ভাবনাটা লুকিয়ে আছে খুব ছোট্ট একটা জিনিসের মধ্যে, যাকে আমরা বলি সোলার সেল। চলুন এর ভেতরে ঠিক কি ঘটে সেটা একটু কাছ থেকে দেখি। আমরা যে বড় বড় সোলার প্যানেল দেখি, সেগুলো আসলে অনেকগুলো সোলার সেলের সমষ্টি। আর এই সেলগুলো বানানোর মূল উপাদান হলো সিলিকন। সিলিকন হলো একটা সেমিকন্ডাক্টর, মানে এটা ঠিক পরিবাহীও না আবার অপরিবাহীও না। আর পৃথিবীতে অক্সিজেনের পরে সবচেয়ে বেশি পরিমাণে এই সিলিকনই পাওয়া যায়। সাধারণত এর ইলেকট্রনগুলো এমনভাবে আটকে থাকে যে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে পারে না। আর এখানেই বিজ্ঞানের জাদুটা কাজ করে। একটা সোলার সেল বানানোর জন্য বিজ্ঞানীরা যা করেন তা হল সিলিকনের সাথে খুব সামান্য পরিমাণে অন্য মৌল মিশিয়ে দেন। যেমন ফসফরাস মেশালে তৈরি হয় এন টাইপ সিলিকন, যেখানে কিছু অতিরিক্ত ইলেকট্রন ঘুরে বেড়ায়। আর বোরন মেশালে তৈরি হয় পি টাইপ সিলিকন, যেখানে ইলেকট্রন থাকার জন্য কিছু খালি জায়গা বা হোল তৈরি হয়। এখন এই দুই ধরনের সিলিকনকে যখন একসাথে জোড়া হয়, তখন এদের সংযোগস্থলে একটা শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এটাকে বলা হয় P/N জংশন। এই ক্ষেত্রটা ঠিক একটা ওয়ান ওয়ে রাস্তার মতো কাজ করে। এটা ইলেকট্রনগুলোকে শুধু একদিকেই যেতে দেয়, উল্টো দিকে আসতে দেয় না। আর এটাই বিদ্যুৎ তৈরির মূল কৌশল। তাহলে পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে? আচ্ছা, ভাবুন, সূর্য থেকে আলোর কণা মানে ফোটন এসে সিলিকনে ধাক্কা খেল। সেই ধাক্কার শক্তিতে একটা ইলেকট্রন নিজের জায়গা থেকে ছিটকে বেরিয়ে গেল, আর সেখানে একটা খালি জায়গা বা হোল তৈরি হলো। ঠিক তখনই ওই P/N জাংশনের ওয়ান ওয়ে রাস্তাটা কাজে লাগে। ওটা ছিটকে যাওয়া ইলেকট্রনটাকে এন সাইডের দিকে ঠেলে দেয়, আর হোলটাকে পাঠায় পি সাইডের দিকে। এই ছাড়া পাওয়া ইলেকট্রনগুলো তখন একটা তার বা সার্কিটের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে। আর ইলেকট্রনের এই প্রবাহটাই তো বিদ্যুৎ। শেষে ইলেকট্রনটা পুরো পথ ঘুরে এসে পি সাইডের একটা হোলে বসে পড়ে, আর চক্রটা চলতেই থাকে। তো আমরা দেখলাম একটা সেল কিভাবে কাজ করে, কিন্তু সমস্যা হলো একটা মাত্র সেল খুব বেশি শক্তি তৈরি করতে পারে না। তাহলে আমাদের বাড়ি বা শহরের জন্য যে বিপুল পরিমাণ বিদ্যুৎ লাগে, সেটা কিভাবে তৈরি হয়? একটা সাধারণ সিলিকন সেল থেকে মাত্র 0.5 ভোল্ট বিদ্যুৎ পাওয়া যায়। এটা খুবই সামান্য। তাই বেশি শক্তি পাওয়ার বুদ্ধিটা খুব সহজ। অনেকগুলো সেলকে একসাথে সারিবদ্ধভাবে জুড়ে দেওয়া হয়। আর এই জুড়ে দেওয়া সেলগুলোকে একসাথে বলা হয় একটা মডিউল, বা যেটা আমরা সোলার প্যানেল হিসেবে চিনি। ব্যাপারটা সহজে বুঝতে গেলে একটা মোবাইল ফোন চার্জ করতে প্রায় 12টার মতো সেলের প্রয়োজন হয়। আর যদি একটা পুরো বাড়ির কথা ভাবা হয়, তাহলে তো এমন অনেকগুলো প্যানেল একসাথে লাগাতে হবে। সোলার সেলের স্থায়িত্বের ব্যাপারটা কিন্তু অসাধারণ। ভেবে দেখুন, এর ভেতরে ইলেকট্রন ছাড়া আর কোনো কিছুই নড়াচড়া করে না। তাই কোনো যন্ত্রাংশ সহজে নষ্ট বা ক্ষয় হয় না। আর এ কারণেই সোলার প্যানেলগুলো বছরের পর বছর, এমনকি কয়েক দশক ধরেও কাজ করে যেতে পারে। প্রযুক্তিটা তো বেশ দারুণ, তাই না? কিন্তু তাহলে আমরা এখনও কেন পুরোপুরি সৌরশক্তির ওপর নির্ভরশীল হতে পারছি না? আচ্ছা, এবার সেই বাধাগুলোর দিকে একটু নজর দেয়া যাক। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথমটা হলো অসম বন্টন, মানে পৃথিবীর সব জায়গায় সমান রোদ পাওয়া যায় না। দ্বিতীয়ত, এর সরবরাহ সবসময় একরকম থাকে না। রাতে বা মেঘলা দিনে তো বিদ্যুৎ উৎপাদন হয় না। এর জন্য ভালো মানের ব্যাটারি বা শক্তি সঞ্চয়ের ব্যবস্থা দরকার।
আর সবশেষ সেলের কার্যক্ষমতা। একটা সেল সবটুকু সূর্যালোককে কিন্তু বিদ্যুতে রূপান্তর করতে পারে না। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, তত্ত্ব অনুযায়ী একটা সোলার সেল প্রায় 46% সূর্যালোককে বিদ্যুতে রূপান্তর করতে পারে। কিন্তু বাস্তবে আমরা বাজারে যে প্যানেলগুলো কিনি সেগুলোর কার্যক্ষমতা সাধারণত 15 থেকে 20% বেশি হয় না। কারণ কিছু আলো প্যানেল থেকে প্রতিফলিত হয়ে ফিরে যায় আর শক্তির একটা বড় অংশ তাপ হিসাবে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা প্রযুক্তি এবং এর চ্যালেঞ্জগুলো তো বুঝলাম। চলুন এবার আমাদের সেই মূল প্রশ্নটাতে আবার ফিরে যায়। এত সব বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের হাতে এখন যে প্রযুক্তি আছে সেটা ব্যবহার করে কি সত্যি সত্যি পুরো পৃথিবীকে সৌরশক্তিতে চালানো সম্ভব? বিভিন্ন গবেষণা বলছে এর জন্য কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ বর্গমাইল জায়গার প্রয়োজন হবে। শুনতে অনেক বিশাল মনে হচ্ছে, তাই না? কিন্তু এবার এই সংখ্যাটার দিকে তাকান। শুধু সাহারা মরুভূমির আয়তনই তো 30 লক্ষ বর্গমাইলের বেশি। এর মানে হল যে পরিমাণ জায়গার কথা বলা হচ্ছে সেটা শুনতে বিশাল মনে হলেও পৃথিবীর অব্যবহৃত মরুভূমি এলাকার তুলনায় তা খুবই সামান্য। সুতরাং আসল চ্যালেঞ্জটা প্রযুক্তির সম্ভাবনা নিয়ে নয়, বরং এত বড় একটা কর্মযোগ্যকে বাস্তবায়ন করা নিয়ে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিশ্বের কোটি কোটি মানুষের জন্য কিন্তু সৌরশক্তির ভবিষ্যৎ ইতোমধ্যেই চলে এসেছে। যেখানে এখনও বিদ্যুৎ গ্রিড পৌঁছায়নি সেখানে এটি কেরোসিনের মতো বিপজ্জনক জ্বালানির চেয়ে অনেক সস্তা এবং নিরাপদ একটা বিকল্প হিসেবে কাজ করছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, যেখানে প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে আর খরচও কমছে, সেখানে আসল বাধাটা কি আমাদের কারিগরি সীমাবদ্ধতা নাকি আমাদের সদিচ্ছা আর সিদ্ধান্তের অভাব? ব্যাপারটা কিন্তু ভাবনার, তাই না?